দেখুন, আমি চড় মারায় যদি এতই অপমানিত বোধ হয় আপনার, আমাকে দুটোর বদলে ৫টা চড় মারুন আপনি, তবুও চলে যান। আমার পিছু ছাড়ুন প্লিজ। একটু শান্তি দিন আমায়। আমার জীবনের অশান্তি শেষ নেই। আপনি আর নতুন করে ঝামেলা অশান্তি করবেন না প্লিজ। আমি এত কিছু বয়ে বেড়াতে পারছি না আর। হাত জোর করে বলল চারু। বলতে বলতে চারু ফ্লোরে ধ্রুবর পায়ের কাছে বসে পড়ল। আপনি আমাকে কি করে ছাড়বেন? আমি আসলে সত্যিই ভুলে গিয়েছিলাম আমার মতো একটা গরিব মেয়ের আপনার মতো ছেলের সাথে টক্কর নেওয়া উচিত হয়নি। আপনি ভুল করলেও আমার সেটা দেখানো উচিত হয়নি। আপনি ঠিক ভুল যাই করেন সেটাই ঠিক। আমি প্রতিবাদ করে চরম অপরাধ করেছি। আমার ভুলের জন্য আমি কি করতে পারি বলুন? আপনার পা ধরে মাফ চাইতে হবে? তাহলে আমার শান্তি দিবেন আপনি? আচ্ছা আমি তাই করব। তবুও আমার শান্তি দিন। আমি শান্তি চাই। আমাকে এই অশান্তি থেকে মুক্তি দিন আপনি। এত আতঙ্কের মধ্যে আমি আর নতুন এই ভয় নিয়ে নিতে পারছি না আমি। চারু বলতে বলতে ফট করেই দুহাতে ধ্রুবর পা চেপে ধরল। লজ্জায় ঘৃণায় ওর মরে যেতে ইচ্ছে করছিল, কিন্তু প্রতিদিন এই ভয় নিয়ে ও বাঁচতে চায় না। ধ্রুব কি বলবে ভেবে পাচ্ছে না। বিস্ময় এ হতবিহবল হয়ে গেছে ধ্রুব। আচমকায় চারু এভাবে ওর পা চেপে ধরে বসবে ধ্রুব কল্পনা করেনি। চারু ফুপিয়ে কাঁদছে, ওর পা দুহাতে জাপটে ধরে। ধ্রুব কিং কর্তব্য বিমূঢ় হয়ে ওর কান্নার শব্দ শুনছিল। কেমন রিয়েক্ট করা উচিত এই মুহূর্তে ধ্রুব বুঝে আসছে না, কিন্তু ওর প্রচণ্ড খারাপ লাগছিল এই পরিস্থিতিতে। কেন এই খারাপ লাগা অস্থিরতা আচমকাই ওর হৃদস্পন্দন জুড়ে জায়গা করে নিচ্ছিল ও জানে না। কিন্তু চারুকে এভাবে অসহায় হয়ে কাঁদতে দেখে ওর দাম্ভিকতা প্রতিশোধ স্পৃহা থমকে গিয়েছিল। ধ্রুব বাক্যহারা হয়ে উঠেছে, কোনো শব্দ ওর কণ্ঠ গহ্বর হতে বের হতে পারছিল না। এমন একটা কঠিন পরিস্থিতিতে জীবনে প্রথমবার পড়েছে। এই পরিস্থিতি কিভাবে সামাল দিতে হয় ধ্রুব জানে না, কিন্তু এই মুহূর্তে ওর জন্য সবচেয়ে কঠিন সময়। ধ্রুব অনেক কষ্টে বলল। সরো। চারু সরছে না, তাই এবার ধ্রুব চিৎকার করে উঠল। সরো বলছি, পা ছাড়ো আমার। চারু ছিটকে উঠল, পা ছেড়ে বিস্মিত নয়নে তাকালো ধ্রুবর মুখের দিকে। ধ্রুব ওঠার চেষ্টা করছে, চারু ওকে উঠতে দিল না। গাল এগিয়ে দিল ওর দিকে, তারপর চোখ বন্ধ করে চারু বলল। মারুন এবং আপনার মনের জ্বালা মিটিয়ে নিন। ধ্রুবর মুখমণ্ডল রাগে লাল হয়ে উঠল। চারুকে ধাক্কা দিয়ে পায়ের কাছ থেকে সরিয়ে দিল। চারু পিছিয়ে গেল। ধ্রুব উঠে দাঁড়ালো এবং গটগট করে বাসা থেকে বেরিয়ে গেল। চারু ফ্লোরে হাঁটু উঁচু করে বসে কাঁদতে লাগলো। ঝিম এলো দৌড়ে এসে চারুকে ফ্লোরে বসে কাঁদতে দেখে জিজ্ঞেস করলো। আপু, কি হয়েছিল তোমার? ঝিম আর সিথি সমবয়সী। চারু চোখ মুছে মেকি হাসি মুখে ফুটিয়ে বলল। কই কি হবে আমার? ঝিম সন্দেহ চোখে চেয়ে বলল। মিথ্যে বলছো কেন? না কাঁদলে কারো চোখে জল আসে? চারু ঝিমের গাল টেনে বলল। বাবার কথা মনে পড়ছিল তাই একটু কাঁদছিলাম। শোনো, যে কারণে এসেছি, আম্মু বলেছে তোমাকে আমাদের বাসায় খেতে যেতে। একা আর কষ্ট করে রান্না করা লাগবে না, চলো আমার সাথে। চারু যাবে না, কিন্তু জোর করে চারুকে টেনে নিয়ে এলো। চারু হাতে করে ব্রাশ নিয়ে এলো। ঝিম বলল। আপু জানো, সিথি কিন্তু প্রেম করছে। চারু বলল। করুক, আমার কি? ছেলেটা বেশি ভালো না। আমার আম্মু তো চাচির কাছে বলেছে, চাচি কিছুই বলল না। চারু বলল। তাদের বিষয়ে আমি কিছুই শুনতে চাই না ঝিম। ঝিম আরও অনেক কথা বলল। সকালের নাস্তা ওদের বাসায় করা হলো। ঝিম চলে গেল কলেজে। এত দেরি করায় বলল আজ ক্লাস নাই, শুধু প্রাইভেট পড়বে। চারু নিজের বাসায় চলে এলো, কিন্তু বাসায় এসেও আতঙ্ক কমছে না। ধ্রুব যদি আবার আসে সেই ভয়ে ভীত হচ্ছে চারু। আজকে শুক্রবার। ঝিমের কলেজ অফ। রাতে চারুর সাথে ঘুমিয়েছে। ময়না বেগম ও সিথি সবার সাথে ঝগড়া করে, এজন্য কেউ তেমন ওদের সাথে মিশে না। মা মেয়ে বাড়িতে নেই, তাই সবাই আসে, বিশেষ করে ঝিম। সিথি আর ও একসাথে পড়লেও সিথির সাথে তেমন বনিবনা নেই। ঝিম আজকে উঠেই গেল না, চারুর সাথেই বসে আছে। ঝিম ঘুম থেকে উঠে বলল। আপু, আজ তোমার সাথে খাই। চারু বলল। বাসায় কিন্তু আলু ছাড়া কিছুই নেই। খালি ভর্তা দিয়ে খেতে পারবি তো? তুমি পারলে আমি পারবো না কেন? চারু হেসে দিল ওর কথায়। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে চারু বলল। তুই আমার নিজের বোন হলে খুব ভালো হতো রে ঝিম। ঝিম বলল। কেন? আমি তোমার বোন না বুঝি? হেসে খেলে দু বোন রান্না করলো। চারু দেখলো ফ্রিজে কয়েকটা টমেটো আছে। চারু সেটা বের করে ডাল রান্না করলো। তারপর দু বোন পেট পুড়ে খেলো। মাঝে একবার ঝিমের মা এসে ডেকে গেল। ঝিম এখানে খাওয়ার কথা বলে মেয়েকে ধমক দিল। এই,
তুই এখানে খাবি কেন? চারুকে আমাদের বাড়ি নিয়ে যেতে পারলি না? চারু বলল, চাচির সমস্যা নেই, থাকুক না। ময়না ভাবি কি কিছু রেখে গেছে? কি সব খাচ্ছিস? ও আবার আসছে ভাগ বসাতে। তোকে আমাদের বাড়ি খেতে বললাম, গেলি না তো আর? চাচিকে বুঝিয়ে বাড়ি পাঠিয়ে দেয় চারু। ঝিম আর চারু বসেছিল। সারাদিন ঝিম চারুর সাথেই রইল। দুপুরে আর খেলো না, বাসা থেকে খেয়ে এলো ঝিম। চারু আর ঝিম বিকেলে বসে নাটক দেখছিল। ঝিম নিজের অ্যান্ড্রয়েড ফোনে নাটক দেখাচ্ছে, চারু মনোযোগ দিয়ে দেখছিল। হঠাৎ ঝিম কি যেন মনে করে ফোন রেখে বলল, আপু, আমি একটু আসছি, তুমি দেখতে থাকো। চারুর কাছে ফোন রেখে গেছে। চারু বসে নাটক দেখছে। তখনই আবার দরজার খটখটের শব্দে চারু ভাবে হয়তো ঝিম চলে এসেছে, ও বসেই আছে। ঝিমকে পাগল হলো, এখনই তো গেল। দরজা চাপিয়ে এসে ধাক্কাধাক্কি করছে কেন? চারু চেঁচিয়ে উঠল, কিরে ঝিম, দরজা তো খোলাই আছে, ধাক্কাধাক্কি করছিস কেন? আর দেখ, সুন্দর সিন হচ্ছে, নায়কটা নায়িকাকে ভালোবাসি বলছে। উৎফুল্ল হয়ে বলল চারু। চারুর কথার বিপরীতে ওপাশ থেকে একটা গম্ভীর পৌরশালী কণ্ঠস্বর ভেসে এলো। তাই নাকি? চারু ছিটকে উঠল। ফোন রেখে বিস্মিত নয়নে তাকালো, সামনে দেখলো দরজা খুলে ভেতরে প্রবেশ করছে ব্রাউন প্যান্ট পরা একজোড়া পা। চারু অগত্যা লোকটার মুখের দিকে দৃষ্টি নিবদ্ধ করতেই চমকে উঠল। ধ্রুব দাঁড়িয়ে আছে। চারু লাফ দিয়ে উঠে বসলো। চারু তোতলানোর কণ্ঠে বলে উঠল, আপনি আবার এখানে কি করছেন? ধ্রুব এগিয়ে এসে সোফায় বসে পড়ে থাকা ফোনটা হাতে নিয়ে বলল, জৌহানের নাটক দেখো, চয়েস খারাপ তোমার। বলে ফোনটা ছুঁড়ে আরেক সোফায় দিল। চারু ছুঁড়ে মারতে দেখে দৌড়ে গিয়ে ফোনটা যত্ন সহকারে ধরল। ধ্রুব বলল, সস্তা একটা ফোন, এটা নিয়ে এত আতঙ্কিত হওয়ার কি আছে? তোমার জন্য আমার লাখ টাকার ফোন নষ্ট করেছি। চারু ফোনটা যত্ন করে হাতে নিয়ে বলল, যার যা আছে সেটাই তার কাছে অনেক দামি, মূল্যবান। তাই নাকি? বলতে বলতে ধ্রুবর ঠোঁটে কুটিল হাসি ফুটে উঠল। অদ্ভুতভাবে ফোনটার দিকে তাকিয়ে কিছু ভাবছে যেন। চারু ঠোঁট কামড়ে নিজেকে সামনে নিয়ে বলল, আপনি আবার এখানে কেন এসেছেন? ধ্রুব নিজের গালের খোঁচা খোঁচা দাড়িতে হাত বুলিয়ে বলল। মন চাইলেও চলে এলাম। চারু কপাল কুঁচকে বলল। মানে? ধ্রুব চট করেই দাঁড়িয়ে পড়ল এবং তড়িৎ গতিতে ছো মেরে চারুর হাত থেকে ঝিমের ফোনটা কেড়ে নিল। চারুর বুক ধক করে উঠল। চারু চিৎকার করে উঠল। কি করছেন? চারুর কথা চারুর মুখেই লেগে আছে। ধ্রুব একটানে ফোনটা কেড়ে নিয়ে দেয়ালে ছুঁড়ে মেরেছে। সঙ্গে সঙ্গে ফোনটা ভেঙে দুখণ্ড হয়ে ফ্লোরে গড়িয়ে পড়তে লাগলো। চারু স্তব্ধ হয়ে তাকিয়ে আছে ভাঙা ফোনের দিকে। দুহাতে মুখ চেপে ধরল চারু। এটা কি সর্বনাশ ঘটে গেল? এটা নিজের ফোন থাকলে তাও নিজেকে বুঝ দেওয়া যেত, কিন্তু একজন ওকে ব্লিফ করে ওর কাছে নিজের ফোনটা রেখে গেছে, সেটা ওর সামনেই তছনছ হয়ে গেল। চারু পাগলের মতো ছুটে গিয়ে ভাঙা টুকরোগুলো জোড়া লাগানোর বৃথা চেষ্টা করতে লাগলো। চোখ দিয়ে অধরে শ্রাবণ ধারায় পানি পড়ছে, বুকের ভেতর চিনচিনে ব্যথা করছে। ঝিমকে ও কি উত্তর দেবে? মেয়েটার শখের ফোন, 6 মাস আগেই অনেক কান্নাকাটি করে ফোনটা কিনেছে। ওরাও ওদের মতোই মধ্যবিত্ত। এই ফোন নিয়ে কত কাহিনী, সব কিছুই ঝিমুকে রাত জেগে গল্প করে শুনিয়েছে। মেয়ের শখের ফোনটা ওর জন্য ধ্বংস হয়ে গেল। এই লোকটার জল্লাদের মতো এসে শেষ করে দিল। খেপাটে বাঘিনী রূপ ধারণ করল চারু। এদিকে ধ্রুবর মনে পৈশাসিক আনন্দ বিরাজ করছে। ওকে যে অপমান করেছে তার একটু হলেও শোধ করতে পেরেছে চারুর চোখের জল দেখে। ও সোফায় পায়ের উপর পা তুলে বসেছিল। কেন জানে চারুকে পাগলের মতো কাঁদতে দেখে কষ্ট অনুভব হচ্ছিল, কিন্তু নিজের মধ্যে খারাপ লাগাটাকে পাত্তা দিচ্ছে না। ওদিকে মেয়েটা খুব কায়দা করে ওকে বশ করেছিল। কি সুন্দর ওকে ইমোশনাল ব্ল্যাকমেল করলো, কান্না করলো। অসহায় হয়ে ওর প্রতিশোধ স্পৃহা থমকে দিল। দুরাত ও ঘুমোতে পারেনি। মেয়েটা কান্না করে ওকে বশ করতে চায়। মেয়ে মানুষের চোখের জল কি পুরুষ মানুষ সহ্য করতে পারে? দুরাত ওকে ওই চোখের জল ছটফট করিয়েছে। আজকে আবার সে চোখের জল। ও চোখের দৃষ্টি সরিয়ে রাগী কণ্ঠে বলল, সস্তা একটা ফোনের জন্য এত কান্নাকাটি করা কি আছে? আজব, চোখের জল কি বেশি হয়েছে নাকি? মনে হচ্ছে জীবনে আর ফোন কিনতে পারবে না। তুমি তো মানুষের বাড়ির মেয়েদের কাজ ভালোই করতে পারো। একটা কাজ জুটিয়ে আবার কিনে নিও, কেমন খুকি? চারুর দিক থেকে কোনো রেসপন্স পাচ্ছে না, তাই আবার বলল, তোমরা মেয়েরা খুব চালাক। ছেলেরা মেয়েদের চোখে জল সহ্য করতে পারে না জেনে যখন কিছুতে কাজ হয় না তখন চোখের জল ফেলতে শুরু করে দাও। ওই দিন তোমার অসহায় চোখের পানি দেখিয়ে আমায় থমকে দিয়েছিলে। আজকেও আমাকে দ্বিধায় ফেলতে চাইছো, তাই না? আমি একদম ওই চোখের পানি দেখে করে যাব না। ধ্রুবর সাথে টক্কর নিয়ে তুমি ভুল করেছো, তা তোমায় বোঝাতে হবে।
চারু ফট করে উঠে দাঁড়ালো। ধ্রুব কিছু বুঝে ওঠার আগে চারু ছুটে এসে ধ্রুবর কলার চেপে ধরল শক্ত করে দু হাতে। ধ্রুব আচমকা আক্রমণে প্রতিহত করতে পারল না, শুধু মুখ দিয়ে অস্ফুট স্বরে বলে উঠল। হোয়াট দ্য? চারু আগুন চোখ ঘুমেলে তাকিয়ে আছে ওর চোখের দিকে। ধ্রুব চারুর চোখের দিকে তাকিয়ে বলল, একটু আগে না ঝরঝর করে চোখ বেয়ে অশ্রু ঝরছিল? তুমি মেয়ে নাকি গিরগিটি? হ্যাঁ, জল থই থই চোখে এমন দ্রুত রক্তিম সূর্যের ন্যায় জ্বলে উঠলে কিভাবে? চারু দাঁত চিবিয়ে চিবিয়ে বলল, আপনি এটা কেন করলেন? কেন ফোনটা ভেঙে দিলেন আপনি? এই যে অসহায় হয়ে কাঁদছো, বিলিভ মি, দেখতে ভীষণ ভালো লাগছে। না ভাঙলে এমন উন্মাদ হয়ে কাঁদতে তুমি? চারু কলার আরো শক্ত করে ধরল, এমনভাবে ধরেছে যে শার্টের একটা বোতাম পর্যন্ত ছিঁড়ে গেল। চারুর আগে কাঁপতে কাঁপতে বলল, আমার উপর রাগ দেখাতে প্রতিশোধ নিতে আপনি আমার জিনিস নষ্ট করতেন, আমি কিছুই বলতাম না। আমার মতো একটা মেয়ের কি অ্যান্ড্রয়েড ফোনে থাকতে পারে বলুন? এতটুকু কমন সেন্স নেই আপনার? আপনি আমার ক্ষতি করতে গিয়ে আরেকজনের শখ নষ্ট করে দিলেন। আর কি বলছিলেন বারবার? সস্তা? আপনাদের মতো কোটি টাকার যারা জীবন কাটায় তারা কিভাবে অল্প টাকায় শখ পূরণ করার মর্ম বুঝবে বলুন তো? আমরা গরিব, 2 টাকা আয় করতেও আমাদের অনেক পরিশ্রম করতে হয়। এই ফোনটা একজনের শখ ছিল। অনেক কষ্টে মধ্যবিত্ত পরিবারের লোকেরা এমন সস্তা ফোন কিনেই নিজেদের আহ্লাদ পূরণ করে। আপনার মতো লাখ টাকার ফোন যে আনন্দ আপনাকে দিতে পারে না, এই সস্তা ফোন আমাদের কোটি টাকার থেকেও বেশি খুশি এনে দেয়। চারু ধ্রুবর কলার ঝাঁকি দিতে লাগলো আর নিজের মনের জ্বালা মিটিয়ে নিতে চাইলো। কিভাবে কি করবে কিছুই বুঝতে পারছে না, কিভাবে ঝিমকে মুখ দেখাবে। চারু চট করে ধ্রুবর কলার ছেড়ে দিল, ধপ করে ফ্লোরে বসে পড়ল। মাথা এলোমেলো লাগছে। এদিকে ঝিম তখনই দৌড়ে এলো, এসেই চারু আপু বলে চিৎকার করলো। দরজা হাট করে খোলা, তাই বারান্দা থেকে দেখলো ভেতরে অপরিচিত একজন সুদর্শন পুরুষ বসে আছে। তার সামনে মলিন মুখে চারু বসে আছে, কপাল কুঁচকে ঝিম ভাবছে, এই সুন্দর ছেলেটা কে? এটা কি চারু আপুর বয়ফ্রেন্ড? হাই, কি সুন্দর! ঝিম ভিতরে এসে চারুর পাশে বসে পড়ল। ঝিম চারুর কানে বলল, আপু, এই সুন্দর ছেলেটা কি তোমার বয়ফ্রেন্ড? চারু ঝিমের আওয়াজ পেয়ে চমকে উঠেছে, ঢোক গিলে ওর দিকে তাকিয়ে আছে। ঝিমের কথা সম্পূর্ণ ধ্রুবর কানে গিয়েছে। বিস্মিত চোখে তাকিয়ে আছে ঝিমের দিকে, ওর কানে বাজছে বয়ফ্রেন্ড শব্দটা। ঝিম ভাঙা ফোন দেখে কাঁদতে কাঁদতে চলে যায়। চারু কোনোভাবেই ওকে আটকে রাখতে পারে না। ধ্রুব আগের জায়গাতেই থম মেরে বসে আছে। ঝিমকে ভাঙা ফোন হাতে বাসা থেকে বেরিয়ে যেতে দেখে বুঝতে বাকি নেই ফোনটা চারুর না। চারু ওকে আটকাতে গেট পর্যন্ত গেল। ঝিম কাঁদতে কাঁদতে বলল, আমার ফোনটা তুমি ভেঙে ফেললে আপু। এখন আমি বাসায় কি বলবো? কত বকা খেয়ে পেয়েছিলাম ফোনটা আমি। এখন আমাকে কে ফোন দিবে? আমায় ক্ষমা করে দে ঝিম। আমি একটা কাজ জুটিয়ে নিয়ে তোকে আবার একটা ফোন কিনে দিব। ঝিম ঝামটা দিয়ে চারুর হাত ছাড়িয়ে নিল নিজের হাত থেকে, তারপর চিৎকার করে ওঠে, কবে তোমার টাকা হবে আমি সে আশায় বসে থাকবো? তোমাকে আমি নিজের বোনের মতো ভেবেছিলাম। এই ফোনটা আমার কত শখের। তুমি সবটাই জানতে, সব জেনে শুনে ইচ্ছে করে এসব করেছো, তাই না? নিজের এমন একটা ফোন নেই, তাই তুমি আমার শখের ফোনটা শেষ করে দিলে হিংসে করে। আপু, তোমার কোনো দিনও ভালো হবে না। আমি আর কখনো তোমার কাছে আসবো না। তুমি খুব খারাপ। সিথি একদম ঠিক বলে। তোমাকে খারাপ বলায় আমি ওর সাথে মিশি না, আর সেই তুমি। ফুপিয়ে উঠল ঝিম। চারুর দুনিয়া কাঁপছে। ঝিমের পরিবারের সাথে ওর যে মিষ্টি একটা সম্পর্ক ছিল, আজ বোধহয় সেটা শেষ হয়ে গেল। চারুর কষ্টের সাথে যেন আকাশও কেঁদে উঠল। গেটের সামনে দাঁড়ানো অবস্থায় ঝরঝর করে বৃষ্টি নামতে লাগলো। ঝিম কাঁদতে কাঁদতে চলে গেল। চারু ঠায় দাঁড়িয়ে ভিজতে লাগলো। ধ্রুব বারান্দায় এসে দাঁড়িয়েছে। হুট করেই এমন বৃষ্টি শুরু হয়েছে যে বাইরে এক পাও রাখা যাচ্ছে না। ধ্রুব বিরক্তিকর চোখে বৃষ্টির দিকে তাকিয়ে আছে। বাইরে গেট ধরে চারু ভিজছে। এই ভর সন্ধ্যায় চারুকে অমন ভিজতে দেখে ধ্রুব ভরকালো। ধ্রুবর চোখের সামনেই চারু ভিজে চুপচুপে হয়ে গেল। ভেজা শরীরে চারু পিছু ঘুরতেই দেখল ধ্রুব বারান্দায় দাঁড়িয়ে ওর দিকে তাকিয়ে আছে। মাথায় আগুন চেপে বসল। চারু ভেজা শরীরে দপাদপ পায়ে ধ্রুবর দিকে এগিয়ে আসতে নিল। পিচ্ছিল উঠানে ঠাস করে চারু পড়ে গেল। ধ্রুব এরকম একটা অবস্থা দেখে না হেসে পারল না। চারু পড়ে গিয়ে কোমরে ভীষণ আঘাত পেয়েছে। কোনোভাবেই উঠে দাঁড়াতে পারছে না, জায়গাটা এতটাই পিচ্ছিল হয়ে আছে। চারু চোখ খিচে নিজের ব্যথা নিবারণ করে ওঠার চেষ্টা করছে। এদিকে বৃষ্টির ঠান্ডা বরফের মতো পানি ওর গায়ে পড়ছে আর ওর শরীর কেঁপে উঠছে।
ধ্রুবর সামনে এমন অবস্থায় পড়ে রাগ লাগছে নিজের ওপর আরও বেশি। একটু পর পর বাস পড়ছে, বজ্রপাতের শব্দে চারু ভয়ে ভীত হয়ে আছে, কিন্তু ধ্রুবর সামনে নিজেকে ভয়ার্ত দেখাতে চাইছে না। চারু চুপ করে বসে আছে দেখে ধ্রুব গলা উঁচিয়ে বলল, কি মিস চারু, উঠতে পারছো না? হেল্প লাগবে? চারু অগ্নিদগ্ধ চোখে চেয়ে রইল, উত্তর দিল না। ধ্রুব নিশ্চুপ পেটে হাত গুজে দাঁড়িয়ে ওকে দেখছে নিষ্পলক চোখে। চারু হাতে ভর দিয়ে ওঠার ট্রাই করছে, কিন্তু উঠতে পারছে না, পায়ে টান লাগছে। বৃষ্টির গতিবেগ বেড়েই চলেছে। চারু এখন মাথা উঁচু করে ধ্রুবর দিকে দেখতেও পারছে না, কিন্তু ওর মন বলছে শয়তানটা ওকেই দেখছে, হয়তো পৈশাসিক আনন্দ উপভোগ করছে ওকে এমন নাকানি চুবানি খেতে দেখে। লজ্জায় চারুর মরে যেতে ইচ্ছে করছে। বারবার কেন তার সামনে ওকে লজ্জায় পড়তে হচ্ছে। চারু অনেক কষ্টে উঠে গেল এবং দুকদম এগোতেই আবার ধপাস করে পড়ে গেল। এমনিতেই ব্যথায় হাঁটতে পারছে না, তার উপর পিচ্ছিল জায়গা। চারু এবার পড়ে আর নিজের ব্যথা আটকাতে পারল না। চারু আর্তনাদ করে উঠল। এদিকে ভিজে ওর গায়ের জামা শরীরের সাথে লেপটে গিয়েছে। একটা ছেলের সামনে এমন অবস্থায় পড়ে লজ্জা রাগে গড়াগড়ি করে কাঁদতে ইচ্ছে করছে। চারু মাথা নিচু করে চোখের জল ফেলছিল। ওর এই জল কারো চোখে ধরা পড়বে না, কারণ বৃষ্টির পানির সাথে চোখের পানি মিলেমিশে একাকার হয়ে গেছে। চারু খেয়াল করলো ওর সামনে ভেজা উঠানে এসে দাঁড়িয়েছে ধ্রুব। তারপর ওর দিকে হাত বাড়িয়ে বলল, উঠে আসো। চারুর চোখ মুখ শক্ত হয়ে এলো। ধ্রুবর সাহায্য ও কিছুতেই নেবে না। অন্যদিকে মুখ ফিরিয়ে নিয়ে চারু দাঁতের দাঁত চেপে বলল, শাস্তি তো দিয়েছেন, এখন কেন আছেন? চলে যান। আমি আপনার মুখটা দেখতে চাই না। ধ্রুব রাগী কণ্ঠে বলল, উঠতে পারছো না, কিন্তু এখনো জেদ কমেনি। শোনো, এত জেদ ভালো না। তুমি আমার শত্রু হবার পর আমি ধ্রুব যে তোমার হেল্প করতে এসেছি, এই তোমার ভাগ্য। চারু দাঁত কিরমির করে বলল। এমন ভাগ্য আমার দরকার নেই, আপনি চলে যান। ধ্রুব রেগে গেল। বৃষ্টিতে ভিজে মেয়েটার হেল্প করতে আসলো, আর মেয়েটা কিনা ওকে ইগনোর করছে। এত অ্যাটিটিউড মেয়েটা পায় কোথায়? কোনো মেয়ে ওকে ইগনোর করতে পারে সেটা ধ্রুব বিলিভ করে না। নিজেকে যথেষ্ট সুদর্শন সুপুরুষ জানে, ওকে কোনো মেয়ে কখনোই না করেনি। উল্টো সব মেয়েরাই ওর জন্য উন্মাদ। সেখানে এই মেয়েটা প্রথম দিন থেকে ওকে ইগনোর করছে। এটাই ধ্রুবর রাগ জেদ আরও বেশি প্রখর করে গেল। কোনো মেয়ের এমন অ্যাটিটিউড ও কখনোই দেখেনি। চারুর এই অবজ্ঞা ওকে আরও জেদি বানিয়ে দিল। ওর বাড়িয়ে দেয়া হাত মেয়েটা অবজ্ঞা করল, এই অপমান ওর রাগ বাড়িয়ে দিল। চারুকে চট করে ধ্রুব দু হাতে পাজা কোলা করে নিল। চারু শূন্য ভাসতেই বিদ্যুতের শখ খেলো, যেন মুখের কথা গলায় আটকে রইল। চোখ দুটো বিস্ময় এই রসগোল্লার মতো বড় আকার ধারণ করেছে। ধ্রুবকে কোলে তুলে বলল, তোমার অতিরিক্ত জেদ অহংকার তোমার সর্বনাশের কারণ না হয়ে দাঁড়ায় মিস চারু। নিজের জেদ অহংকার অন্তত এই ধ্রুবকে দেখিও না, তাহলে বারবার পস্তাবে। বলেই ধ্রুব ওকে নিয়ে রমি এসে ছুঁড়ে মারল সোফায়। চারু চিৎকার করে আঙুল তুলে উঠল। আপনি কোন সাহসে আমায় কোলে নিয়েছেন? চারু চেয়ে ছুটে এসে ওকে আরেকটা থাপ্পড় দেবে, সেই অবস্থায় ও নাই, কারণ ব্যথায় ও নড়তে পারছে না। ধ্রুব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে তামাশা চারুর ছটফটানি। ধ্রুব ঠোঁটের কোণে বিদ্রুপের হাসিও বলল, ইস, এখন কিভাবে তুমি এই সাহসের প্রতিদান দিবে চারু? সর্বনাশ, আমি যে তোমায় আবার টাচ করে ফেললাম। এবারও কি থাপ্পড় মারার জন্য হাত নিষ্পিস করছে? চারু ধ্রুবর ওপর তো রেগে আছে, তার চেয়ে বেশি রেগে আছে ওকে এই সোফার ভেজা শরীরে রাখার জন্য, কারণ মা যে কোনো সময় চলে আসতে পারে। সোফা ভিজে থাকলে ওর ওপর দিয়ে অত্যাচার যাবে। চারু দাঁতে দাঁত চেপে বলল। আমাকে এখান থেকে নামান। ধ্রুব বলল, ইম্পসিবল। আমি কি পাগল? তোমার কাছে গিয়ে কি আর একটা চড় খাবো? চারু চোখ বন্ধ করে একটা নিঃশ্বাস ফেলে বলল, মারবো না, এইদিকে আসুন। নো নেভার। চারু নিজেই অনেক কষ্টে নিচে নেমে বসে রইল। ধ্রুব চলে যাবে তাই বলল, শোনো মিস চারু, তোমার আমাকে খুব অসহ্য লাগে, তাই না? হ্যাঁ, আপনার মুখটা দেখলেও আমার রাগে শরীর কাঁপে। তাই? তাহলে তো তোমার রাগ এখন শরীর থেকে যাবে না। মানে? বিস্মিত কণ্ঠে বলল চারু। তুমি একমাত্র মেয়ে যে আমাকে এমন কথা বললে। এখন পর্যন্ত কোনো মেয়ে আমায় এভাবে বলেনি। উল্টো সবাই আমায় দেখার জন্য বসে থাকে। তুমি একমাত্র যে আমায় দেখতে চাও না। আমার মতো একটা হ্যান্ডসাম ছেলেকে কেউ সহ্য করতে পারে না, এটা আমি কিভাবে হজম করবো বলো তো? আপনি হ্যান্ডসাম? নিজের প্রশংসা নিজেই করেন। আমার জন্য কত মেয়েদের লাইন লেগে আছে জানো? তুমি আমায় এইভাবে অপমান করে ঠিক করলে না। ধ্রুবকে কেউ সহ্য করতে পারে না, সেটা ধ্রুব কিছুতেই মানতে পারে না। আজব, তাহলে কি এখন জোর করে সহ্য করবেন? ধ্রুব ঠোঁটে রহস্যময় হাসি।
প্রয়োজন পড়লে তাও করাতে পারি। বলেই ধ্রুব ভেজা শরীরে উঠোনে নেমে গেল। চারু বিস্মিত চোখে খোলা দরজার দিকে তাকিয়ে আছে। এই পাগলের পাল্লা থেকে রেহাই পাবো কি করে? দুদিন ঝিমের সাথে কাটিয়ে আজকের রাতটা চারুর জন্য কষ্টকর। ব্যথায় সারা রাত একাই বিছানায় পড়ে ছটফট করল। বৃষ্টি গভীর রাতে কমে এসেছে। রুমে ব্যথার মলম ছিল, সেটা লাগিয়েছিল, এজন্য ব্যথা কমেছে, কিন্তু জ্বরে আক্রান্ত হয়েছে। জ্বরে সারা রাত ছটফট করেছে। মাথায় একটু পানি দেবার লোক ছিল না। চারু একাই উঠে খুঁড়িয়ে খুঁড়িয়ে বাথরুম থেকে মাথায় পানি দিয়েছে। সকাল হবার ভয়ে ফজরের নামাজ পড়ে বসে আছে। সকালটা ওর জন্য কি অপেক্ষা করছে সেই ভয়ে আছে চারু। ঝিমের পরিবার ওকে না বকতে চলে আসে। চাচির সামনে মুখ তুলে দাঁড়াবে কিভাবে? ঝিম যদি ধ্রুবর কথা বলে দেয় সবাই কি ভাববে? একা বাসায় একটা ছেলে এসেছিল, লজ্জা ভয়ে বসে রইল। সকাল গড়িয়ে যেতে লাগলো। চারু রান্নাবান্না করল না। চারু অপেক্ষা করতে লাগলো ঝিমের, কিন্তু ঝিম আসলো না। কেউ এসে ওর উপর চিৎকার চেঁচামেচি করলো না, বকলো না। চারু অবাক হলো। এমনটা তো হওয়ার কথা না। চারু লাল চোখে মুখে বিস্মিত হয়ে বসে আছে। কলিং বেলের শব্দে চারুর ধ্যান ভাঙল। চারু উঠল না। ওর মনে হচ্ছে এখনও ধ্রুব শয়তানটা বাইরে দাঁড়িয়ে আছে। লোকটা পেয়েছে কি যখন তখন এসে ঝামেলা শুরু করে দেবে, আর ও সহ্য করবে? অসম্ভব। ও আজ দরজা খুলবে না। কয়েকবার শব্দ হলো, খুলছে না। অমনি ময়না বেগমের নম্বর থেকে কল আসলো। চারু ফোন রিসিভ করতে ওপাশ থেকে কর্কশ কণ্ঠে বলে উঠলেন, কিরে, কই গিয়ে মরছিস? দরজা খুলিস না কেন? চারুর চমকে উঠল। মা, আমি এখনই দরজা খুলছি। বলেই চারু উঠে দাঁড়ালো। শরীর কাঁপছে জ্বরের তাপে। খুঁড়িয়ে এসে দরজা খুলতেই ময়না বেগমের রাগী চোখের দৃষ্টি লক্ষ্য করল। এত সময় লাগে কেন দরজা খুলতে? চারু বলল, বৃষ্টিতে হোঁচট খেয়ে পড়ে গিয়েছিলাম, বেশি হাঁটতে পারছি না। ভালোই হয়েছে, মরতে বৃষ্টিতে ভিজেছিস, এখন ভোগ। ময়না বেগম গমগমে কণ্ঠে বলে রুমে চলে গেলেন। সিথি ফোন টিপতে টিপতে নিজের রুমে চলে গেল। দুজনে চলে যাওয়ার পর একটা দীর্ঘশ্বাস ফেলল চারু। ওকে দেখে কি একটুও মায়া হয় না দুজনের? এই যে ও দাঁড়িয়ে থাকতে পারছে না, শরীর কাঁপছে থরথর করে, কিন্তু দুজনের একজনও ওকে একবার জিজ্ঞেস করলো না ও এখন কেমন আছে। দুদিন একা বাসায় কিভাবে কাটালো? চারুর চোখে জলে টইটুম্বুর হয়ে উঠল। চারু দরজা আটকে ভেতরে আসতেই দুজনেই ঠান্ডা পানি চাইল। চারু ব্যথা শরীর নিয়ে দুজনের জন্য ফ্রিজ থেকে পানির বোতল বের করে গ্লাসে ঢেলে নিয়ে গেল। গলির মাথায় একটা মুদি দোকান আছে, সেখান থেকে প্রয়োজনীয় কাঁচামাল কিনে থাকে চারুরা। ময়না বেগম বাসায় এসে কি খাবেন চিন্তায় পড়ে গেলেন, কারণ কিছুই নেই। তার মেয়ে সিধি ভালো কিছু ছাড়া খেতে পারে না। চারুর হাতে 100 টাকা দিয়ে বললেন এক হালি ডিম নিয়ে আসতে। চারু হতবুদ্ধি চোখে মায়ের দিকে তাকিয়ে বলল, মা, আমার শরীর জ্বরে পড়ে যাচ্ছে, এই অবস্থায় আমি দোকানে কিভাবে যাব? ময়না বেগম ওর বাহানা শুনে রাগে ফেটে পড়লেন। আরামে তো ছিলি, জ্বর আসলো কেন? তোর শরীর আরাম পছন্দ করে না? তোকে কাজ না রাখলে তুই ঠিক হবি না। চুপচাপ তাল বাহানা বাদ দিয়ে ডিম নিয়ে আয়। সিথি ডিম ছাড়া ভাত খেতে পারবে না। চারুর চোখ বেয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। তোমার কি একটু মায়া হয় না আমার জন্য মা? আমি তোমার পেটের মেয়ে নাই হতে পারি, কিন্তু ছোটবেলা থেকে তো তোমার চোখের সামনে বড় হয়েছি। একটু মায়া মহব্বত আমার জন্য অবশিষ্ট নেই তোমার? দেখ, নাকে কান্না করে আমার মাথা খাস না। এমনিতে অনেক দূর থেকে এসেছি, তোর জন্য চিন্তা করি বলেই এখন দোকানে পাঠাচ্ছি, নয়তো বাজারে পাঠাতাম। চারু নিজের চোখের পানি মুছে ফেলল। চাপা অভিমান জড়িয়ে ধরল ওকে। কেউ ওর জন্য মায়া করে না। ও কি এতটাই খারাপ? ওর কষ্ট কারো চোখে কেন ধরা পড়ে না? নিজের ভাগ্যকে আর কত দোষারোপ করবে? ময়না বেগম ওকে কখনোই মহব্বত করেনি, আর করবেও না। তার কাছে কেন মায়ের ভালোবাসা স্নেহ চায় বারবার ভিক্ষার মতো? চারুর চোখ বেয়ে অঝরে পানি পড়ছে। চারু ঝিমদের বাড়ির পাশ থেকে যাওয়ার সময় থমকে দাঁড়িয়ে পড়ল। ঝিমের রুমের জানালা দেখা যাচ্ছে। ঝিমের বাবারা 3 ভাই, ওদের বাসাটা 3 তলা। ঝিমরা নিচতলায় থাকে। রাস্তার সাথে রুমটা, ওর জানালা খোলা আছে। চারু উকি মারল রুমে। ঝিম বসে আছে বিছানায়। চারু ওকে ডাকলো। এই ঝিম। ঝিম ওর দিকে ফিরল না। চারু আবার ডাকলো, ঝিম, এই ঝিম, শোন না। ঝিম উঠে দাঁড়ালো। তারপর ওর মুখের উপর ধরাম করে জানালা আটকে দিল। চারু ব্যর্থ মুখে বন্ধ দরজার দিকে তাকিয়ে আছে। আরেকবার ডাকলো দরজায় টোকা দিয়ে। রিমঝিম, শোন না। রাগ করে থাকিস না আমার উপর। তুই বাসায় আমার কথা জানাস না, তাই না? এতেই তো বোঝা যায় তুই আমায় এখনো ভুল বুঝিসনি।
ঝিম জানালায় কান লাগিয়ে ওর কথা শুনছিল। চারু 2 মিনিট দাঁড়িয়ে রইল ঝিমের জানালা খোলার জন্য, কিন্তু ঝিম জানালা খুলল না। চারু চলে গেল। মাথা ব্যথা করছে খুব, হাঁটতে ইচ্ছে করে না একটুও। চোখের সামনে বারবার অন্ধকার হয়ে আসছে। কপালে আঙ্গুল দিয়ে আঁকিবুকি করতে করতে মুদি দোকানে আসলো। 2 মিনিটের রাস্তা চারুর পার করতে 10 মিনিট লেগে গেল। কষ্ট করে জোর করে হাঁটার ফলে ওর শরীর ঘেমে উঠল। জ্বরের মধ্যেও ঘাম হচ্ছে। অস্থির হয়ে উঠল চারু। দোকানের সামনে এসে চারু দেখলো অনেক লোক। ও নিজে দাঁড়িয়ে থাকতে পারছে না, তাড়াতাড়ি নিয়ে চলে যাবে, কিন্তু সুযোগই পাচ্ছে না বলার। হাঁপিয়ে উঠল সেকেন্ডেই। অনেক কষ্টে চারু দোকানদারকে বলতে পারল ডিম পলিথিনে মুড়িয়ে দিল। চারু হাতে নিয়ে স্বস্তি অনুভব করলো, কিন্তু এখন টাকা ফেরত নিতে পারছে না, কারণ ও একটু সরে দাঁড়াতেই আরেকজন ঢুকে গেছে। বাকি টাকা নেয়ার জন্য লোকটাকে সরতে বলছে, সে নড়ছে না। চারু বলল, আঙ্কেল, আমার টাকা নিতে দিন, আমার ডিম নেওয়া শেষ। 2 মিনিট দাঁড়াও না। বিরক্তকর মুখে বললেন লোকটা। চারু সরে দাঁড়ালো, মাথা ঘোরাতে লাগলো। কেমন জানি চোখের সামনে সবকিছু ঘোলা হয়ে এলো। চারু চমকে উঠল। পাশে একটা মহিলা ছিল, তার বাহু চেপে ধরল ভয়ে। তারপর চোখের সামনে সবটাই অন্ধকার হয়ে গেল। চারুর হাত থেকে ডিমের পলিথিন পড়ে ডিম ভেঙে চুরমার হয়ে গেল। চারু অজ্ঞান হয়ে সেই মহিলাটার উপর পড়ে গেল। চারুকে অজ্ঞান হতে দেখে দোকানে থাকা সবাই চমকে উঠল। ওদের মহল্লার কয়েকজন ছিল, তারা এগিয়ে এলো। আরে, এটা তো আমাদের চারু। কি হলো ওর? মহিলাটা চারুর গা স্পর্শ করে বলল, মেয়েটার গায়ে তো খুব জ্বর, মনে হচ্ছে জ্বরের ঘরে বেহুশ হয়ে গেছে। মহিলাটা চারুকে ধরে রেখেছে। তখনই পাশ থেকে কেউ একজন তার হাতের তল থেকে টেনে নিয়ে নেয় চারুকে। মহিলাটা চমকে উঠে। ধ্রুব পাশেই ছিল। এদিক দিয়েই ও যাচ্ছিল গাড়ি নিয়ে। চারুকে হাঁটতে আসতে দেখে ধ্রুব গাড়ি থামিয়ে নজর রাখছিল ওর ওপর। দূর থেকে চারুকে অসুস্থ লাগছিল। হঠাৎ ওর চোখের সামনেই চারু অচেতন হয়ে পড়ে যায়। চমকে ওঠে ধ্রুব। কোনো কিছু না ভেবে গাড়ি থেকে নেমে ছুটে আসে। চারুকে পড়ে যেতে দেখে ও কেন ছুটে এলো ও নিজেও জানে না। মহিলাটা সহ চারুর মহল্লার লোকগুলো অবাক হয়ে ধ্রুবর দিকে তাকিয়ে আছে, কারণ তাদের প্রতিবেশী চারুকে অপরিচিত একটা ছেলে ধরে রেখেছে। বিষয়টা তাদের হজম হচ্ছে না। ধ্রুব চারুকে টাচ করে ছিটকে উঠল। আগুনের মতো গরম চারুর শরীর। মাত্রাতিরিক্ত জ্বরের জন্য এই অবস্থা। বুঝতে বাকি রইল না ওর। চারুকে এই অবস্থায় দোকানে এসে কেনাকাটা করার জন্য ভীষণ রাগ হলো। মনে মনে বলল, পাগল নাকি? এই শরীরে বাইরে বের হয়েছে কেন? কালকের আঘাতের জন্য জ্বর হতে পারে। কাল তো উঠে দাঁড়াতে পারছিল না, অপারগ হয়ে বসেছিল। আজ সকাল হতে এত জোর চলে এলো গায়ে যে বাইরে ঘোরাফেরা করছে। অদ্ভুত। ধ্রুব অচেতন চারুর জ্বরে লাল হওয়া মুখের দিকে তাকিয়ে রইল। ধ্রুবকে দেখে একজন পুরুষ এগিয়ে এসে জিজ্ঞেস করলেন, কে তুমি? ধ্রুব চারুর কপালে গালি স্পর্শ করে জ্বর মাপছিল তখন। তারপর বলল, আমি ধ্রুব। ও চারু, তোমার পরিচিত? চারুর নাম লোকটা মুখে শুনিয়ে ধ্রুব বুঝতে পারল লোকটা ওদের এলাকার। ধ্রুব কিছু না বলে চট করেই অচেতন চারুকে নিচে থেকে তুলে নিল কোলে। লোকটা বিস্মিত হয়ে চারু আর ধ্রুবর দিকে তাকিয়ে আছে। ধ্রুব চারুকে নিয়ে সবার সামনেই ওদের বাড়ির দিকে হাঁটা ধরল। কেউ কিছু বলার সুযোগটাই পেল না। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। সিথি উঠানে দাঁড়িয়ে সেলফি তুলছিল। মামা বাড়ি থেকে সিথি কয়েকটা ফুলের চারা নিয়ে এসেছে। উঠানে ওগুলো রেখে দিয়েছে, চারুকে পেলেই লাগিয়ে দিতে বলবে। আসার সময় ফুল নিয়ে এসেছিল, সেগুলো কানে গুজে পিক তুলছিল। হঠাৎ সিথির নজর জোড়া আটকে যায় গেটের বাইরে দূর থেকে এগিয়ে আসা ধ্রুবর দিকে। ধ্রুবর কোলে চারুকে দেখে সিথি থমকে যায়। বিস্ময় সিথির চোখ দুটো আকারে বড় হয়ে ওঠে। মুখটা বিস্মিত করে টমকানো চোখে তাকিয়ে থাকে দুজনের দিকে। সিথি পাথরের মতো দাঁড়িয়েছিল ওর সামনেই। গেট খোলা, ভিতরে প্রবেশ করল ধ্রুব। সিথি বিড়বিড় করে উঠল, এটা তো সেই হ্যান্ডসাম ছেলেটা, চারুকে কোলে নিয়ে আসলো কেন? কপাল কুঁচকে নিল সিথি। এই ছেলেটাকে সেদিন এরপর থেকে খুঁজে চলেছে। আজকে দেখা পেল, তাও চারুর সঙ্গে। রাগে গজগজ করে উঠল সিথি। দুজনের মধ্যে কোনো সম্পর্ক নেই তো? নিজের কথায় নিজেই বিদ্রুপ করে বলল, কী সব ভাবছি? আমার সুদর্শন ছেলে চারুকে চয়েস করবে? ইম্পসিবল। কিন্তু দুজনকে একসাথে দেখে তো ওর একদম ভালো লাগছে না। রাগ লাগছে প্রচুর, বিশেষ করে চারুর উপর। সিথি রাগে গজগজ করে ভেতরে গেল। ময়না বেগম অপরিচিত ছেলের কোলে চেপে চারুকে বাড়ি আসতে দেখে মাথায় নিয়েছে ঘর, চিৎকার করে। সিথি বিস্মিত মুখে ভেতরে প্রবেশ করে মায়ের কথা শুনল।
দেখেছিস সিথি চারুর অধপতন? ও পুরুষ মানুষ নিয়ে বাড়িতে এলো, লাজ লজ্জার মাথা খেয়েছে একদম। ময়না বেগমের বাহু শক্ত করে চেপে ধরে সিথি ফিস ফিস করে বলল, মা আস্তে কথা বলো। এই ছেলেটা তো সেই ছেলেটা যার নিজের কার আছে। আমি ওকে খুব পছন্দ করি। এই ছেলের সাথে আমার বিয়ে দিতে পারলে তুমি কোটিপতি বাড়ির মেয়ের জামাই পাবে। ময়না বেগম চমকে উঠলেন। কি বলছিস? এই পোলানা তোকে পছন্দ করে, তাইলে চারুর সাথে তো মাখামাখি কেন? আমি তো সেটাই বুঝতে পারছি না। এমন হ্যান্ডসাম ছেলে কখনোই চারুর মতো গাইয়া ভূতকে পছন্দ করবে না আমার বিশ্বাস। ঘটনা কি ভালো করে বোঝার ট্রাই করো। আর এমন চিৎকার করে কথা বলো না। সে তোমার হবু মেয়ের জামাই, তাকে খাতিরদারি করতে হবে, বুঝেছো?